বিএনপির মতো পার্টি এখনও পর্যন্ত আমি মনে করি বেগম জিয়া রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় আর কেউ চলতে পারবে না। উনি যেখান থেকে যেখানে যাক, যতদূর যাক, মানুষের ভিড় এত বেশি হবে। সংস্কার শেষ করে তারপরে ভোট, এই কথার কোনো মানে হয় না। সংস্কারও চলবে, ভোটও চলবে। ভোটও একটা সংস্কার। শুধু আবেগ দিয়ে আপনি পরিবর্তন ব্যাখ্যা করলে চলবে না, শুধু আবেগ দিয়ে রাজনীতিকে ব্যাখ্যা করলেও চলবে না, শুধু আবেগ দিয়ে কোনো বড় কাজও আপনি শেষ পর্যন্ত করতে পারবেন না। আপনাকে ওই আবেগ থাকতে হবে, আবেগের সাথে যুক্ত হতে হবে খুবই ক্ষুরধার যুক্তি, যার সামনে অন্য কোনো অপযুক্তি টিকতে পারবে না। মানুষ যখন জীবনের মায়া ছেড়ে দেয়, তার মানে তার সামনে আরও বড় কোনো লক্ষ্য থাকে, সে আরও বড় কিছু চায় এবং সেটাই সে চেয়েছে এবং সেই জন্য জীবন দিতে পেরেছে। বাংলাদেশের 18 কোটি মানুষ, আমি এরকম করে মনে করি আওয়ামী লীগ আর তার দোসর কিছু ছিল যে এদের বাদ দিলে বাকি প্রত্যেকটা মানুষ এই অভ্যুত্থানে যোগ দিয়েছিল। এর চাইতে বড় বিপ্লবী চরিত্র কি হবে? কিন্তু তারপরে বিপ্লব বলতে দ্বিধা কেন? একটা চুপ্পু আছে বসে, ও যে দেশের রাষ্ট্রপতি, সেই দেশে যদি আপনি বলেন এটা একটা বিপ্লবী রূপান্তর হয়েছে, তাহলে এটা মিলবে না। এবং তারপরে আপনারা দেখছেন এখন পর্যন্ত আওয়ামী লীগ সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব যাচ্ছে না মানুষের বলবো না, আমি বিশেষ করে সরকারের বলবো। ক্ষমতায় আসবার আগেই, মানে এয়ারপোর্টে যখন ডক্টর ইউনূস আসলেন, সবাই তাকে অনেকগুলো প্রশ্ন করেছে। তার প্রশ্নের একটা জবাবে তিনি বলেছিলেন, আমি চাই বাংলাদেশ হবে একটা পরিবার। উনি বলেছেন বাংলাদেশে আমি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে চাই। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি মানে কি? পুরা দেশ একটা পরিবার হবে, তার মানে কি? শুধু আবেগ দিয়ে আপনি পরিবর্তন ব্যাখ্যা করলে চলবে না, শুধু আবেগ দিয়ে রাজনীতিকে ব্যাখ্যা করলেও চলবে না, শুধু আবেগ দিয়ে কোনো বড় কাজও আপনি শেষ পর্যন্ত করতে পারবেন না। আপনাকে ওই আবেগ থাকতে হবে, আবেগের সাথে যুক্ত হতে হবে খুবই ক্ষুরধার যুক্তি, যার সামনে অন্য কোনো অপযুক্তি টিকতে পারবে না। আপনি ইনক্লুসিভ পলিটিক্স বলতে কী বোঝান? তখন আমরা জানি না, কেউ প্রশ্ন করে নাই, শুনেছি আমরা, কেউ ভেবেছি এই কথার মানে কি। কিন্তু পরবর্তীতে এখনও দেখেন লাগাতারভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন এবং পাশাপাশি বাংলাদেশকে একটা পরিবার হিসেবে তিনি গড়ে তুলতে চান, সেই কথাও তিনি বলছেন। এবং আপনাদের কারো কখনো মনে হয়েছে যে বিএনপির মতো দল, যার উপরে আওয়ামী লীগের অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না ক্ষমতায় থাকবার কালে, সেই দল বলছে আওয়ামী লীগকে ব্যান করা হোক, এটা আমরা চাই না। কেউ এরকম মানুষ মনে করে, অনেকেই আহত হয়েছে, অনেকের সেন্টিমেন্টে লেগেছে। বিএনপি এটা বলছে, কারণ কি? মানুষ ক্ষিপ্ত হয়েছে, মানুষের মধ্যে রাগ হয়েছে এবং এটার জবাব এখন পর্যন্ত আমরা পাইনি। আচ্ছা, বড় করে একটা বলেন তো, এই দেশ যে বদলাবে, আমরা বলি না, ছাত্ররা স্লোগান দিয়েছে না, নতুন বাংলাদেশ চাই। রক্ত জীবনদানের মধ্য দিয়ে সবচাইতে বড় পপুলার স্লোগানটাই ছিল নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি? খুব সহজেই বলা যায় নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয়, যেখানে বিচার নাই, আইন নাই, শাসন নাই, মানুষের জীবনের দাম নাই, যে জায়গাতে কোনো বিচার নাই, এত পচা গড়া একটা দেশ যেখানে বাস করতে পারে না। তাই মানুষ এমনকি ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য জীবন দিচ্ছে, কিন্তু তারপরও দেশ ছেড়ে পালাতে শুরু করেছে। আমরা এরকম দেশ চাই যেখানে বাস করা যায়, যে দেশে বুক ভরে শ্বাস নেওয়া যায়, যেই দেশে থাকলে মনে হয় আমি এই দেশের নাগরিক, এই দেশে আমার একটা সম্মান আছে, সেই রকম দেশ। এবং সেই রকম দেশ গড়বার জন্যই তো সংস্কারের কথা বলা হচ্ছে। 15-16 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে লাগাতার। এই আন্দোলন যখন আমরা করছি রাজনৈতিক দলগুলো, তখন জনগণ আমাদের কাছে বলেছেন এত জীবনদান, এত কষ্ট করে এই আন্দোলন করে শুধুমাত্র ক্ষমতার বদল করবেন, তাতে লাভ কি? এইরকম ক্ষমতার বদল তো আমরা সেই 53 বছর ধরে দেখছি, জনগণের তো কোনো কল্যাণ হয় না। তখন আমরা বলেছিলাম আমরা শুধু ক্ষমতার বদলের লড়াই করছি না, আমরা একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রের বদল করতে চাই, আমরা সমাজ ব্যবস্থার বদল করতে চাই। এবং সেই বদলের জন্যই সংস্কার কর্মসূচি সামনে এসেছিল। 41টা দল মিলে
31 দফা একটা সংস্কার কর্মসূচি প্রস্তাব করা হয়েছিল। তখন পটভূমি ছিল ভিন্ন রকম, তখন স্বৈরাচার ছিল। আমরা জানি না এই সরকারের পতন কতদিনে করতে পারবো, সেই সরকার পড়ে গেলে তারপরে কোন ধরনের সরকার আসবে, সেই সরকার কি কোনো সামরিক বাহিনীর সরকার, সেই সরকার কি গণতন্ত্র দেবে, মুক্ত বুদ্ধির চর্চা করতে দেবে, আমরা কথাবার্তা বলতে পারবো, কি হলে দেশের ভালো হয় সেটা পরস্পরের মধ্যে মত বিনিময় করতে পারবো, জানি না। কিন্তু আমরা সেই রকম একটা সরকার পেয়েছি। আমি খুব নির্দ্বিধায় একটা কথা বলতে চাই, এই যে সরকার দেখছি, এই সরকারও ওই রকমই। যারা কারো সম্পত্তিতে লোভ করছেন এখন পর্যন্ত দেখছি না, যারা দুর্নীতি করছেন এখন পর্যন্ত সেরকম প্রমাণ পাচ্ছি না। এখন পর্যন্ত এই সরকার যা করছেন একেবারে আঙ্গুল তুলে কোনো অভিযোগ করতে পারবেন এই রকম পারছেন না। হ্যাঁ, এখানে যেরকম লেখা হয়েছে সেই কথাগুলো বলতে পারেন। আমি খুবই ভালো ক্রিকেট খেলতে পারি, কিন্তু আমি ফুটবল খেলা জানি না। এটা কি দোষ আমার? এটার জন্য বলবেন যে আমার চরিত্র খারাপ, এটার জন্য বলবেন যে আমি লোভী, এটার জন্য আমাকে অপদার্থ বলবেন? আমি তো ভালো ক্রিকেট খেলি কিন্তু পারি না। কীভাবে ফুটবল খেলতে হয়, কীভাবে ঠিক টাইম মতো একটা শট করতে হয় যাতে গোল হতে পারে অথবা পাস ঠিক মতো দিতে হয় সেটা জানি না। অতএব ডক্টর ইউনূস যখন বলেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা আছেন, যতজন আছেন, এরা প্রত্যেকেই নিজের নিজের পেশায় নিজের নিজের কাজের ক্ষেত্রে সফল 100%, সেটা হয়তো ঠিক। কিন্তু তারা এখন যে জায়গায় এসছেন এই জায়গায় তারা এর আগে কখনো কোনো কিছু করেননি। একবার ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন, নাগরিক শক্তি নামে একটা দল ঘোষণা দিয়েছিলেন, সেই দল তিনি বানাতেই পারেননি। তার মানে দল গঠনে, রাজনীতি করবার ক্ষেত্রে, বিরোধী দলের সাথে মোকাবেলা করবার ক্ষেত্রে, জনগণকে বোঝার ক্ষেত্রে, তাদের সাথে সম্পর্ক করবার ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতাই নাই। অতএব সেই মানুষকে আপনি বলতে পারেন উনি জনগণের সাথে সম্পর্ক করতে পারছেন না, উনি মানুষের উপকার করবার পদ্ধতিটা বলতে পারছেন না, কিন্তু এটা বলতে পারছেন না এখন পর্যন্ত যে ডক্টর ইউনূস একটা ধান্দাবাজ। উনি ক্ষমতা দখল করতে চান, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান, এরকমও বলতে পারছেন না। যখন বিএনপি সরকার পরিবর্তনের কয়েকদিনের মধ্যেই বিরাট সমাবেশ করলো পল্টনে তাদের পার্টির সামনে এবং বলল 3 মাসের মধ্যে ভোট দিতে হবে, তখন মানুষ পছন্দ করেনি। মানুষ এক কথায় বলেছে, এ কি রক্তের দাগই শুকায়নি, তারা ক্ষমতা চায়। বিএনপির মতো পার্টি এখনও পর্যন্ত আমি মনে করি বেগম জিয়া রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় আর কেউ চলতে পারবে না। উনি যেখান থেকে যেখানে যাক, যত দূর যাক, মানুষের ভিড় এত বেশি হবে, তারপরে মানুষ তাদের এইটা পছন্দ করে নেয়। তার মানে এই মানুষও অসাধারণ, তার রেজিলিয়েন্স অনেক বেশি, মানে তার ধৈর্য অনেক বেশি, তার প্রত্যাশা যেমন বেশি, তার জন্য অপেক্ষা করতেও সে রাজি আছে। এত চমৎকার একটা পরিবেশে আমরা এই দেশ বদলাবার জন্যে এখন কথাবার্তা বলছি। হ্যাঁ ঠিক, আপনারা যেরকম করে বলেছেন এই অভ্যুত্থান যাতে ব্যর্থ হয়, আপনি বিপ্লব বলতে চাইলে বলেন, কিন্তু আমি বলছি না কেন। আমি এই পরিবর্তনের পরিপূর্ণ জিনিস গুণগতভাবে রূপান্তরিত না হলে থিওরিটিক্যালি মনে করি না যেটাকে বিপ্লব বলা যায়। কিন্তু আপনি বিপ্লব বললে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে তা মনে করি না। এর মধ্যে যে বিপ্লবী চেতনা ছিল, যে বিপ্লবী আত্মদান ছিল, এগুলো একটাও ছোট করা যাবে না। সেগুলো মিলে কেউ যদি বিপ্লব বলেন, তা আমি এরকম করেও বলতে রাজি আছে এই বিপ্লব তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছাবার জন্যে এই সংস্কারগুলো সম্পন্ন হতে হবে। একটা অদ্ভুত বিতর্ক শুরু হয়েছে, সংস্কার সম্পন্ন করে তারপরে নির্বাচন। আর কেউ কেউ বলছে না, আগে নির্বাচন তারপরে সংস্কার। দেখেন এই যে পলেস্তারগুলো খুলে গেছে না দেওয়ালে আপনাদের পেছনে, প্লাস্টার নাই, কীরকম বিশ্রী লাগে দেখতে। এইটা যদি আপনি প্লাস্টার করেন, নতুন করে রং করেন, তারপর একটা সংস্কার করলেন তো ঘরের, লাগাতার করতে হয় এটা। যতদিন আপনি বাড়িতে আছেন, যতদিন আপনার রাষ্ট্র আছে, ততদিন প্রতিনিয়ত এই রাষ্ট্রকে, এই বস্তুকে, এই বিষয়কে আপনি উন্নত করবার চেষ্টা করতেই থাকবেন। কোনো একটা জায়গায় থামিয়ে দেবেন তো ভেতরে ড্যাম্প হয়ে যাবে, তারপরে যখন খুলতে যাবেন তখন দেখবে যে পুরা দেয়াল ভেঙে ফেলতে হচ্ছে। এই কারণেই সংস্কার নিরন্তর একটি চলমান প্রক্রিয়া। এটা এই জায়গায় থামিয়ে দিয়ে আমরা ভোট করব এই রকম কথা কখনো সত্যি নয়। অতএব সংস্কার শেষ করে তারপরে ভোট, এই কথার কোনো মানে হয় না। সংস্কারও চলবে, ভোটও চলবে, ভোটও একটা সংস্কার, এটা মানেন। কি ভোট চাই?
এমন একটা ভোট, ওই শেখ হাসিনা যেরকম ভোট করেছে এরকম না, একটা ভোট হবে যেটা সবাই গ্রহণ করবে, সবাই বলবে ভালো ভোট হয়েছে, এবং সেই ভোটের যে ফলাফল হবে তার ফলে যে সরকার হবে সেই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো যে এই সরকার আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবার চেষ্টা করবে। তা যদি না হয় তাহলে আবার ভোট করব। আমি কনস্টিটিউশনে কোন চেঞ্জ চাই? আমি কনস্টিটিউশনে ওই চেঞ্জ চাই, আমি যাকে ভোট দিয়েছি সে ভোটে জিতেছে, সে আবার এমপি, কিন্তু লোকটা পুরা 2 নম্বরই, আমি টের পেরে ওকে যাতে কল ব্যাক করতে পারি, ও এমপি থাকতে পারবে না। একজন মন্ত্রী যদি সেরকম থাকে তাহলে সে মন্ত্রী বদলাতে যেতে পারি। আমি যদি দেখি যে আমার কোনো নেতা আমার পাওয়া ভোট, দল হোক যেই হোক, সে সম্পূর্ণ জাতির স্বার্থে জনতার স্বার্থের বিরোধিতা করছে, তাহলে তার যাতে তাকে যাতে চেক করা যায় তার ব্যবস্থা থাকতে হবে। আবার বলি, আমি পুরা দেশটা বদলে দিতে চাই, খোল নলচে বদলে দিতে চাই, এমন একটা দেশ বানাতে চাই যেই দেশ আমার মতো, আমার স্বপ্নের মতো, আমি যেরকম চাই সেরকম। আমি মানি এটা বলবার সাথে সাথে সে দেশ হবে না। একটা সংস্কার করেই যদি আপনি মনে করেন যে সব সংস্কার শেষ হয়ে গেছে, আমি যেরকম চাই সেরকম করে দেশটা বানাতে পেরেছি, তা হবে না। হয়তো যতদিন চলবে ততদিন সংস্কারটা আপনি করতেই থাকবেন এবং দেশকে আরও উন্নত করতে থাকবেন, কিন্তু মিনিমাম একটা জায়গায় আপনার সংস্কার লাগবে। সেটা কি? আজকে আমরা যখন আসছি কাকরাইলের মোড়ে মসজিদের সামনে, হঠাৎ আমাদের গাড়ির সাথে আর একটা গাড়ি ধাক্কা খেল। সেই ধাক্কা একদম ঝনঝন করে শব্দ হলো, বুঝলাম, পেছনে তাকিয়ে দেখলাম, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বাম্পার খুলে পড়ে গেছে। 2-3 মিনিট আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকলো। তো আমার সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক আছেন, উনি বললেন, ভাই গাড়ি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো পুলিশ আসবে, এসে আপনাকে দেখেই দেখেন আর একটা কাহিনী শুরু হবে। কিন্তু কোনো পুলিশ আসলো না, ট্রাফিক পুলিশ নাই। থানায় যান, আপনার মেয়েকে, আপনার বোনকে, অথবা তাকে রেপ করেছে, অথবা আপনার এলাকায় কোনো মার্ডার হয়েছে, আপনি থানায় গিয়ে বলবেন, ওরা বড় জোর নিষ্প্রিয় চোখে তাকিয়ে বলবে, আচ্ছা বলেন নাম কি, কোথায় কি, একটা লিখে রাখলো, তার বেশি কিচ্ছু করবে না। জিডিও নিতে চায় না থানা, তদন্তে যাওয়া তো দূরের কথা, কিন্তু তার মধ্যেও ভেতরে ভেতরে ডান মামের কারবার চলে। এখন আজকাল শুরু হয়েছে। মনে হয়েছে কেন সেই যে সরকারের এতগুলো লেখা লিখেছেন না, সরকার প্রথম কি করলো জানেন? ছাত্ররা যখন হুলস্থুল করে বলল না এই পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া যাবে না, অটো প্রমোশন দাও, সরকার চাপের মুখে অটো প্রমোশন দিয়ে দিল। তো মানুষ কি বুঝলো? জোরে ঠেসে ধরতে পারলে এই সরকারকে দিয়ে সব কাজ করানো যায়। অতএব সরকারের যে শক্তি শুরুতেই ওই অর্থে কম। আজ যে এত লাইন করে খালি মিছিল দেখেন, মিটিং দেখেন, কেন? সবাই বুঝেছে আমরা যাই করি আমাদের কোনো শাস্তি হবে না। সবাই মনে করে জেলে তো কেউ নেবে না, সবাই মনে করে পুলিশ বড়দের লাঠিতে বাড়ি টাড়ি দিতে পারে, আমাদেরকে তো আর রিমান্ডে নেবে না। ধরেই দিয়েছে এই সরকারের আমলে যা ইচ্ছা তাই করা যায়। পুলিশ তো নয়, আর্মি দিয়ে পিটিয়ে মানুষ ঠান্ডা করতে পারবেন? ইন্টারনাল ডিসিপ্লিন আর্মি দিয়ে হয় না। অতএব পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক করতে পারছেন ততক্ষণ পর্যন্ত ভোটেও যেতে পারবেন না। পুলিশ কতদিনে ঠিক করবে? হাততালি তো দিচ্ছেন ভাই, হাততালি তো দিচ্ছেন, পুলিশ কতদিনে ঠিক করবে? আসে না ওরা। আমাদের সরকারের মধ্যেও কত বিভ্রান্তি। মনে করেন একটা আইজি, 5টা ডিআইজি, কয়েকটা আরও সিনিয়র পুলিশ অফিসার নাই, ওরা ওই জায়গায় নতুন লোক দিয়ে মনে করলেন সংস্কার করেছি। আরে আপনি ওখানে চাকরি করে লোক দিয়েছেন, এটা তো সংস্কার নয়। সংস্কার হচ্ছে মাহমুদ রহমান মান্না 2 নম্বর ছিল, কিন্তু মাসুম সাহেব ভালো লোক, আমাকে সরিয়ে দিয়ে মাসুম সাহেবকে সেই জায়গায় দিয়েছেন। এটাকে আপনি সংস্কার বলেন? আপনি ভালো একটা কিছু আশা করতে পারেন। তা না হলে এক এক্সকে সরিয়ে ওয়াইকে দিলেন, এক্সও যা ওয়াইও তাই, এর নাম তো সংস্কার নয়। আমরা সেই সংস্কার চাই না। ওই সংস্কার দিয়ে আমাদের কী হবে? এই কাজ তো এখনও ধরতেই পারে নাই। পুলিশের মধ্যে এমনকি খালি জায়গাটা ভর্তি পর্যন্ত করা যায়নি। এখনও ট্রাফিক পুলিশ কিন্তু সেরকম করে ঢাকায় কাজ করে না। আর ঢাকার পরে বাইরের জেলাগুলোতে যদি যান সেইখানেও করে না। এরপরে আছে সিভিল ব্যুরোক্রেসি। সচিবালয়ে তো মধুর ক্যান্টিনের মতো মিছিল হয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে এই সরকার? নেয়নি কেন? আমি আবার বলি, মানে একসাথে জানি আমাকে অনেক কথাবার্তা কানের মধ্যে, মানে মাথার মধ্যে কিলবিল করছে বলে আমি জানি না খুব গুছিয়ে কথা বলতে পারছি কিনা। ডক্টর ইউনূস মনে করেন দেশ একটা চূড়ান্ত ফ্যাসিবাদের কবলে ছিল, সত্যি আমরাও মনে করি। এইখান থেকে এখন সুযোগ হয়েছে গণতন্ত্রের উত্তরণের।
গণতন্ত্র নির্মাণের। এই যে গণতন্ত্র নির্মাণের যাত্রা, এইটা কি কোয়ার্সিভ হবে, মানে বল ব্রেক করে করব নাকি পারসিউ করে করব? আপনারা বলেন কোনটা করবেন? বাংলাদেশের জনগণের অবস্থা কি? যদি আপনি পারসিউ করতে থাকছেন, লোকজন ভায়োলেন্ট হচ্ছে, মানে গভর্নমেন্ট কোনো কাজেরই না, কিছু করে না, 2-3টা বাড়ি দিলে কয়েকটা অ্যারেস্ট করে ঠিক হয়ে যাবে। আবার যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, তারপরে বলবে তো এই সরকার তো আগের মতোই করলে, দেখা যায় ঠিকই গ্রেপ্তার করছে। না, এই রকম চলবে না।